গত রাত থেকে আমরা 3:30টার পর একটা খবর পেলাম যে বিসিবিতে এসে পদত্যাগ করবেন সালাউদ্দিন ভাই, বা পদত্যাগপত্র জমা দেবেন। উনি আজকে আসলেন, 4 ঘন্টার মতো অপেক্ষায় ছিলেন, বসেছিলেন, কেউ ছিল না তার পদত্যাগপত্র জমা নেওয়ার জন্য। হঠাৎ করে সালাউদ্দিন ভাইয়ের পদত্যাগটা আপনার চোখে কেমন, বা কেন তিনি হঠাৎ করে পদত্যাগ করছেন? দেখুন, উনি যে বিষয় নিয়ে পদত্যাগ করছেন, প্রতিক্রিয়া, বিশেষ করে প্রতিক্রিয়া বাইরের যেসব মিডিয়াতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেসব বিষয়গুলো আসছে সেগুলির প্রেশার তিনি প্রথমত নিতে পারে নাই বলে আমি যতটুকু মনে করি, এবং যেটুকু জানতে পেরেছে তার সঙ্গে সঙ্গে বিসিবি থেকেও উঁচু কর্মকর্তা যারা রয়েছেন একদম টপ লেভেলের, তাদের মধ্যেও সালাউদ্দিনের বিষয়ে যে কোয়ারিটা হচ্ছে সেই কোয়ারিটা বাইরে যেগুলি আসছে, ড্রেসিং রুমেই হচ্ছে, এই ঘটনা ঘটছে, সালাউদ্দিন অমুককে খেলাচ্ছেন, এটা সরাসরি সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ না করে বরঞ্চ এর কাছে ওর কাছে জিজ্ঞেস করছেন কেউ কেউ। তো এই জিজ্ঞেস করার কারণে আমি শুনেছি প্রেসিডেন্টও নাকি এরকম জিজ্ঞেস করছেন। তো এই যে এটা না করার কারণটা হচ্ছে যে সরাসরি সালাউদ্দিনকে না জিজ্ঞেস করার কারণে সালাউদ্দিনের অভিমান হয়েছে, এরকম মনক্ষুণ্ণ যে আমার কাছে যেহেতু অ্যাক্সেস রয়েছে, উনি টপ লেভেলের যারা কর্মকর্তা তারা সরাসরি আমাকে জিজ্ঞেস করলেই পারেন। তো সেইটা না করে কেন অন্য ভায়া জিজ্ঞেস করছেন, তার মানে আমার উপর তাদের আস্থা নেই। এই যে আস্থা না রাখা বা আস্থা না থাকা, এই যে অনুভূতি, সেই অনুভূতির কারণে ইগো স্যাটিসফাই করার জন্য বা ওয়ান ডিরেকশন থিঙ্কিং, যে আমি এখানে মনে করছি যে কাজ করার মতো পরিবেশ নেই, তাই আমি এখান থেকে সরে যাব। আরেকটা ব্যাপার হতে পারে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া। এটা কি তিনি পছন্দ করেননি? স্বাভাবিকভাবে যখন আপনার একটা রোল থাকবে যে আপনি ব্যাটিং মূল দায়িত্ব হলো ব্যাটিং, আপনি অ্যাসিস্ট্যান্ট কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, কিন্তু আপনার দায়িত্ব হলো ব্যাটিং নিয়ে কাজ করা। তো এই যে জব ডেসক্রিপশনে যখন লেখা থাকে এই বিষয়গুলো, তখন যদি আপনি সেই রোলটা প্লে করতে না পারেন বা সেই রোলে যদি আরেকজনকে ইনভলভ করে, তখন বুঝতে হবে যে আপনার উপরে তাদের আস্থা নেই। তার মানে হচ্ছে যে আপনার উপরে আরেকজনকে সরাসরি নিয়োগ দেওয়া হয়েছে, ব্যাটিং রোলটা আপনার কাছে আর নেই। যদি এমন হতো যে সে সালাউদ্দিনের অধীনেই কাজ করবেন, আশরাফুল সে তার সহযোগী হিসেবে কাজ করবেন, এরকম যদি তাদের রোলটা দেওয়া হতো তাহলে কিন্তু হয়তো এই ইগোর জায়গাটা পৌঁছাতে হতো না। কিন্তু ভাই, যেটা জানতে, আশরাফুলকে শুধু একটা সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, আয়ারল্যান্ড সিরিজ আপাতত। এই একটা সিরিজের জন্যই যেহেতু দায়িত্ব দেওয়া হচ্ছে, এটা কি সালাউদ্দিন ভাই যদি আসলেই এটা হয়ে থাকে, এটা তো নর্মাল ব্যাপার ছিল যে একটা সিরিজ। আপনার মনে হচ্ছে যে একটা সিরিজ, কিন্তু একটা সিরিজ না, উনি আসলে লং টার্মের জন্য এসেছেন। কারণ আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আশরাফুলের একটা ভালো সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে। আশরাফুলকে তিনি পছন্দ করেন এবং আশরাফুলের লেভেল 3 কোচেস কোর্স করার ক্ষেত্রেও আমিনুল ইসলাম বুলবুলের সহযোগিতা রয়েছেন। তিনি আবুধাবিতে যেটা করেছিলেন, আরব আমিরাত সেট, বিশেষ করে এটা ছিল আফগানিস্তানের একটা কোচিং, সেই জায়গায় তাকে এই সুযোগ করে দেওয়ার অর্থ হলো তাকে খুবই পছন্দ করেন। এবং আশরাফুল ব্যাটার হিসাবে খারাপ ছিলেন না, ভালো ছিলেন। তারপরে এখন সম্প্রতি তিনি কিছু জায়গায় কাজও করেছেন। এরকম নিয়োগ দিতেই পারে যারা ইন্টারন্যাশনাল এরকম পৃথিবীতে অনেকেই খেলেছেন, যারা সরাসরি খেলার পরেও সরাসরি বোলিং কোচ কিংবা ব্যাটিং কোচ কিংবা কনসালটেন্ট এরকম হচ্ছেন। আপনি যদি টিম সাউদির কথা চিন্তা করেন, এখন ইংল্যান্ড বোলিং রিসেন্টলি মার্টিন গাপটিল দেখলাম ওয়েস্ট ইন্ডিজের, হ্যাঁ, তাহলে তার মানে হচ্ছে যে এরকম ইন্টারন্যাশনাল এক্সপোজার রয়েছে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স রয়েছে, যারা অনেকদিন খেলেছেন, তাদের সেই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তাদেরকে আসলে নিয়োগ দেওয়া হয়। এমন না যে তারা বেসিক শেখাবেন। এখন সালাউদ্দিনের মতো কোচ যারা রয়েছেন তারা শেখাবেন বেসিক। যদি কোনো টেকনিক্যাল ঝামেলা থাকে সেই জায়গাগুলো তারা শেখাবেন। আশরাফুল বলবেন যে তুমি এই জায়গায় চিন্তা করে এইরকম, আমার অভিজ্ঞতা বলে এরকম। কালকে আমি একটা প্রশ্ন করেছিলাম আশরাফুলকে, উনি যখন বললেন যে আমাদের ছেলেরা ভালো শুরু পায়, 20-25 করে আউট হয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে জবাব প্রশ্ন করেছিলাম, আপনিও তো 20-25 করে আউট হয়ে গিয়ে আপনি বলতেন যে আমার ভালো শুরুটা ভালো হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আউট হয়ে গিয়েছি। তো সেই জায়গা থেকে তখন তিনি যেটা বললেন, আমি গত 2 বছর ইংল্যান্ডে খেলার ফলে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমার এখন 77 গড়। সেই জায়গায় যেটা আমি বুঝতে পেরেছি যে একটা ইনিংসকে কিভাবে ক্যারি করতে হয়, এবং এই ইনিংসটাকে যে প্রথম হলো কন্ডিশনটা বোঝা, এবং কন্ডিশন বোঝার পরে এখানে যদি আমি উইকেটটা ভালো বুঝে ফেলতে পারি তাহলে খেলাটা সহজ। প্রথমে আমি করব কি,
ওভার সেগ্রিগেশন করব, আমি এই পর্যন্ত খেলবো, এই পর্যন্ত খেলার পরে আমি যখন আমার ফ্রেশ স্টার্টের মতো করে আবার চিন্তা করব, করে যদি আমি এইভাবে করতে পারি তাহলে আমার রান করাটা খুব বড় হয়ে যাবে। এবং ফোকাস সবচেয়ে, উনি আরেকটা কথা বলছেন, ফোকাস নড়ে যাওয়া, যে এই যে ফোকাস, তখন আমি 20 করার পরে কী চিন্তা করছিলাম, আমি হয়তো বাইরে গেছি অথবা প্রি ডিটারমেন্ট শট খেলেছি যে আমি এটা মারবো, এই চিন্তা না করে বল মেরিট অনুযায়ী যদি আমি খেলি তাহলে আমার ইনিংসটা বড় হবে, আমার সার্ভাইভ করার আমার ক্যারিয়ার অনেক ভালো হবে। তো সেই জায়গায় উনি এই জিনিসগুলি শেখাতে চান প্লেয়ারদেরকে। এখন টেকনিক্যাল জায়গায় সালাউদ্দিনের ব্যাপারে তো কেউ কোনো আপত্তি করেনি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সালাউদ্দিনকে কিছু বলেনি। এখন ফিসফাস আপনি বাইরে শুনেছেন এর কাছে ওর কাছে, কিংবা সোশ্যাল মিডিয়া তো অনেক না যার কাছেই জিজ্ঞেস করুন, কিংবা কোচিং স্টাফের কারো কাছে এইরকম খোঁজ খবর অনেকেই নেন, কিন্তু সব কথা তো আপনাকে জিজ্ঞেস করবে না, ভিতরে কিছু রয়েছে কিনা গোপনে তদন্তও তো করতে পারে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে উনি বেশি উদ্বিগ্ন কিংবা খুব এক্সাইটেড, কারণ ওনার ভিতরে সেই এক্সাইটমেন্টটা অনেক বেশি থাকে সবসময়, এই এক্সাইটমেন্ট থাকাটা ভালো না। ওনাকে আমরা দেখেছি যে একটা সময় প্লেয়ারদের নিয়ে অনেক রকম মন্তব্য করেছেন, যেটা আসলে একজন কোচ কিংবা একজন সিনিয়র ক্রিকেটারের পক্ষে এরকম সমীচীন না। আপনি দেখবেন লিটন কুমারের মানে নিয়ে একবার মন্তব্য করেছেন, ওর মাথায় কিছু নেই বলেছিল না, মনে আছে নিশ্চয়ই আপনাদেরকে, আপনাদের বিপিএলের সময় এরকম আরও কয়েকজনকে নিয়ে মন্তব্য করেছিলেন, যে ও কোনো সম্মুখে নিয়েও মন্তব্য করেছিলেন। আমরা অনেককে নিয়ে মন্তব্য করতে দেখেছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমালোচনা করতে দেখেছি, জাতীয় দলের কোচদের নিয়ে সমালোচনা করতে দেখেছি। যদি আপনি করেছেন তাহলে আপনি কেন এখন সহ্য করতে পারবেন না? যেসব প্লেয়ারের সমালোচনা আপনি করেছেন, তাই সেই সমালোচনা নিয়ে যদি প্লেয়ার খেলতে পারে তাহলে আপনি অ্যাজ এ কোচ, আপনার অভিজ্ঞতা, আপনি আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন, সেই সব অভিজ্ঞতার আলোকে আপনার অবশ্যই জাতীয় দলের সঙ্গে দীর্ঘমেয়াদী যেহেতু নিয়োগ দিয়েছে কাজ করেন, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনাকে বলছে আপনার কাজে আমরা সন্তুষ্ট না। এখন তাহলে কি, যেহেতু উনি পদত্যাগপত্র জমা দিতে আসছিলেন কিন্তু কেউ ছিলেন না জমা নেওয়ার জন্য, এখন কি এমন জিনিসটা কি এমন হতে পারে যে ওভার দ্য ফোন প্রেসিডেন্ট তার সঙ্গে নেগোসিয়েট করবেন, তাকে রেখে দেওয়ার চেষ্টা করবেন, এমন কি হওয়ার একটা সম্ভাবনা আছে? না, এখন এখান থেকে কেউ কেউ তাকে বলেছে, পরামর্শ দিয়েছে যে যেহেতু কেউ নাই এই সময় আপনার পদত্যাগপত্র দেওয়াটা সমীচীন হবে না, আপনি মাথা ঠান্ডা রাখেন এবং আপনি আয়ারল্যান্ড সিরিজ যাক, তারপরে আপনি গিয়ে যে কারো কাছে আপনার সিদ্ধান্ত আপনার নেয়ার অধিকার রয়েছে এবং আপনি সেই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করার জন্য আপনি পদত্যাগপত্রটা জমা দিতে পারেন। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে আমরা বলবো যে আমারও একই মত যে আপনার ধৈর্য ধরুন, আপনার ধৈর্য ধরে আপনার মাইন্ডসেট চেঞ্জ হতে পারে, আপনি এমনও হতে পারে যে আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনার প্রতি আস্থাই রেখেছে এবং সেই আস্থা নষ্ট হবে না, নড়বড় হবে না। রেজাল্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওনার পক্ষেই আছে। যদি সিরিজ ওয়াইজ চিন্তা করি, উনি কিন্তু 3টা বা 4টা সিরিজে সাকসেসফুল টিম কিন্তু রেজাল্ট পেয়েছে। রিসেন্ট সিরিজগুলোতে মানে ওনাদের পক্ষে রেজাল্ট যায়নি। সেক্ষেত্রে আমি যদি জাকের আলীর কথা বলি, জাকের আলী কিন্তু লাস্ট 10 ম্যাচের আগে খুব ভালো খেলেছে, 8টা-10টা ম্যাচে জাকের আলীর রান নেই। তো এমন কি হতে পারে শিষ্যদের মানে তার যারা শিষ্য, যারা তার আন্ডারে খেলেছেন, তাদের পারফরমেন্সের প্রেশারটা তিনি নিজের উপর নিয়ে ফেলেছেন, এমন কি হওয়ার একটা সম্ভাবনা আছে? বিষয়টা হলো এখন তো সরাসরি তার ওই সব ক্রিকেটারের সঙ্গে তাকে জড়িয়ে নানা রকমের নিউজ হচ্ছে। আমার ধারণা এবং দৃঢ় বিশ্বাস যে তিনি এইগুলি নিয়ে মেস আপ করে ফেলেছেন এবং তাকে কেউ কেউ যে ব্যাক আপ করে, কোনো সাংবাদিক যারা রয়েছেন বা যারাই রয়েছেন, তারা আমি মনে বলবো যে তাদেরকেও বলবো যে আপনার তাকে নর্মাল জিনিস বোঝান। যেহেতু আপনাদের কাছ সঙ্গে যদি কারোর সাথে সম্পর্ক ভালো থাকে, ঘনিষ্ঠ থাকে, তাকে বলবেন যে আপনারা ধৈর্য ধরেন এবং আপনি দেখেন যে কতটুকু কী করতে পেরেছেন। আরেকটা জিনিস আমি ভালো লাগে না, যেটা হচ্ছে বাংলাদেশে সবাইকে দেশ সেরা এরকম একটা তকমা দিয়ে দেওয়া, আমার কাছে এটা যৌক্তিক মনে হয় না। কে দেশ সেরা, কোন বেসিসে দেশ সেরা? বিপিএল চ্যাম্পিয়ন হলে দেশ সেরা হয়ে যায় না। প্রিমিয়ার ডিভিশনে তিনি একবারও চ্যাম্পিয়ন হতে পারেননি। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি কোনোদিন কোচিং করাননি। তাহলে বিপিএলে যখন তিনি সাকসেসফুল তখন কিন্তু তার আন্ডারে অনেক বড় প্লেয়ার ছিলেন ফরেনার, এটাও আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ, তার আন্ডারে বড় এই যে তাহলে তো মিজানুর রহমান বাবুলকে আপনার দেশ সেরা কোচ বলতে হবে। লাস্ট 2টা জিতেছে। এর আগে আপনার খুলনা যে ছিলেন, জেমকন গ্রুপ ছিলেন, তখন জিতেছে। তো এইরকম প্রেক্ষাপট থেকে আসলে কোনো কাউকেই আসলে তকমা দেওয়া উচিত না। উনি একজন জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, উনি একজন ভালো কোচ, বিদেশের বাইরে ইউনিভার্সিটির হয়ে কাজ করে ছোটো পরিসরে কাজ করেছে। তারপরেও আমি বলবো যে দেশে তো কাজ করেন ঠিক আছে, তার কাজের মূল্যায়ন করা হোক। এখন দেশি কোচদের যেহেতু তুলে আনার একটা চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে এবং উদ্যোগ নিয়েছে, সেক্ষেত্রে আপনি কেন এখান থেকে পলাবেন?
আপনি পলানো মানে হচ্ছে আপনি অন্যদের পথ বন্ধ করে আমি দিয়েছেন। আমি এখানে একটু আপনাকে আটকাবো, সরি ভাই। আপনি মাত্রই বলছিলেন যে উনি বাকিদের রাস্তা বন্ধ করছে। আমি পরশুদিন সংবাদ সম্মেলনে রাজ ভাইকে জিজ্ঞেস করেছিলাম আশরাফুলকে নিয়োগ দেওয়ার পরে যে এটা কি বাংলাদেশের ক্রিকেটের জন্য নতুন একটা দিক কিনা, নতুন একটা দিনের শুরু কিনা, যে আস্তে আস্তে মানে বেশিরভাগই দেশি কোচিং প্যানেল ন্যাশনাল টিমের স্টাফে ন্যাশনাল টিমে থাকবে। উনি বলেছিলেন হ্যাঁ এটা হতে পারে বা এরকম একটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি, সুনার অর লেটার। কিন্তু যেহেতু সালাউদ্দিন ভাই আজকে হুট করে পদত্যাগ করে বসতে নিয়েছিলেন, এটা কি বাকিদের জন্য একটা ব্যাকফায়ার করতে পারে কিনা, যে বাংলাদেশের কোচরা প্লেয়াররা কেউই প্রেশার নিতে পারে না, তাদেরকে চাপের সিচুয়েশনে ফেলা যেতে পারে না, তাই আমরা ন্যাশনালে মানে দেশি কোচ দিব না? দেখুন, আপনি রাসেল ডমিংয়ের কথা মনে আছে? মিডিয়াতে কি হয় না হয় তারা কিন্তু সবই জানতেন, এবং ওই পরিমাণে তার বিরুদ্ধে লেখা হতো সেই জায়গাগুলো, কিংবা যেটা হচ্ছে যে টেলিভিশনে কী পরিমাণ তার বিরুদ্ধে রিপোর্ট হয়েছে তিনি সবই জানতেন। কিন্তু তিনি কি চলে গিয়েছিলেন? পদত্যাগ করেছিলেন? পদত্যাগ করেনি, উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। একটা সময় ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বেসিক্যালি, বলছে মানে যেটা অ্যামিকেবলি হয়। তো বাংলাদেশের কোচ আপনি কেন ছেড়ে চলে যাবেন? আপনার সমালোচনা হতেই পারে, আপনি পারছেন, দল খারাপ করলে তো যে কারো সমালোচনা হয়। এর চেয়ে বাদে সময় গেছে, অনেকেই পার করেছে, তার মানে হচ্ছে আপনি তো ছেড়ে যেতে পারেন না। আপনি তখনই ছেড়ে যাবেন যদি মেন্টালি আপনি উইক হন। আপনি তখনই আপনার সমালোচনা গ্রহণ করতে পারবেন না, কিংবা আপনার পেছনে কে কী বললো সেগুলি নিয়ে আপনি বেশি ভাববেন, যখন আপনার কাজের প্রতি আপনার আস্থা নেই। আপনার নিজের কাজের প্রতি কনফিডেন্স রাখেন, এবং আপনার পরিবেশ যদি মনে না হয় যে খারাপ, যদি মনে হয় যে খারাপ পরিবেশ, কাজের পরিবেশ নাই, তাহলে খোলামেলা কথা বলুন। বা বোর্ড ডিরেক্টর রয়েছেন যারা আপনাকে নিয়োগ দিয়েছেন, আপনাকে তো ফারুক সাহেব নিয়োগ দিয়েছিলেন, সাবেক সভাপতি, তো তিনি তো আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। তার সঙ্গে কথা বলেন, তার সঙ্গে কথা বলে তারপরে কী হয় সেটা দেখেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের চেয়ারম্যান রয়েছে, তার সঙ্গে কথা বলেন, প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন, কথা বলে তারপরে আপনি ডিসিশন নেন। আপনি থাকতেও পারেন না পারেন, কারণ কেউ যদি না থাকতে চায় তাকে জোর করে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি বেরিয়ে যান, আপনি যদি ছেড়ে দেন, তাহলে অন্যদের পথ বন্ধ করলেন। অর্থাৎ এই যে একটা তৈরি হবে, মিক তৈরি হবে, হ্যাঁ, যে দেশি কোচরা এখানে থাকতে পারে না, মেন্টাল প্রেশার নিতে পারে না, ফলে দেশি কোচরা আজীবনই কিন্তু পিছিয়ে থাকবে। আপনি আইকন হতে পারবেন। আজকে আইসিসিতে যখন শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত এলিট আম্পায়ার হয়েছেন, তিনি ওখানে ভালো করছেন বলেই কিন্তু অন্যরা জীবিত হচ্ছেন এবং সাহস হচ্ছেন। আপনি দেখেন গাজী সোহেল এবং মুকুল কিন্তু ভালো আম্পায়ারিং করছেন। গাজী সোহেলের কিন্তু পথ তৈরি হচ্ছে, কারণ তিনি কমিউনিকেশন স্কুলও ভালো। তো সেই ক্ষেত্রে আগামীতে আমরা খুব শিগগিরই দেখতে পারি যে গাজী সোহেলও একজন ইন্টারন্যাশনাল আম্পায়ার বা থেকে এলিট আম্পায়ারে ঢুকছেন। যখন এই পদ এখানে শূন্য জায়গা তৈরি হবে, একাধিক এলিট আম্পায়ার নিয়োগ দেবে, তো সেই জায়গা থেকে আপনি কেন এই স্পেসটাকে নষ্ট করবেন? এই স্পেসটাকে আপনি তৈরি করে দেন, আরও 10 জনের জন্য সুযোগ করে দেন। আশরাফুল আসছে, আশরাফুলকে নিয়োগ দিচ্ছে, আপনাকে চ্যালেঞ্জ জানিয়েছে কিনা সেটা তো একটা ব্যাপার। হ্যাঁ, অনেক সময় ইগো কাজ করে, কিন্তু সেই ইগোকে বসে রাখাও মানুষের দায়িত্ব। বলা হয় না যে ইগো এবং জুতা বাইরে রেখে আসুন, এরকম বিষয়টা হচ্ছে আপনি যখন একটা ভালো জায়গায় কাজ করবেন, ইগো মানুষকে অনেক জায়গায় পিছিয়ে দেয়। আপনি ডোমেস্টিকে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন, 50-60 লাখ টাকা মাসে, বছরে আপনি ইনকাম করতে পারবেন, আপনার হয়তো সুন্দর জীবন হবে। কিন্তু ঘটনা হচ্ছে আপনি ন্যাশনাল সাইট, আপনি 8 লাখ 8.5 লাখ টাকা বেতন পান, তো ঠিক আছে, এখানে থেকে 8.5 লাখ টাকা বেতন কম না তো? আপনি কোটি টাকার মতো মাসে ইনকাম করেন, বোনাস রয়েছে, ট্যুর ফি রয়েছে, অনেক কিছু আছে। তো সেই জায়গা থেকে তার চেয়ে বড় ব্যাপার হলো আপনার দায়িত্ব। আপনি একজন আসছেন, অন্যদের পথ তৈরি করবেন, অন্যদেরকে রাস্তা দেখিয়ে দেবেন এবং অন্যদের জন্য আইডল হয়ে থাকবেন। সেই জন্য আপনাকে এখানে থাকতে হবে। সেটা না করে যখন আপনি ইমোশনালি এখানে পদত্যাগপত্র দিতে আসবেন বা পদত্যাগপত্র দিয়ে চলে যাবেন কিংবা ছেড়ে যাবেন, তখন অন্যরা আপনার কোনো কিছুকে ভালোভাবে নেবে না। অনেক অনেক ধন্যবাদ সেকেন্দার ভাই। আমরা আশা করব সালাউদ্দিন ভাই থেকে যাবেন এবং দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবেন। আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো আপডেট পেলে আবার আপনার সঙ্গে শো করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।